প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বসে দিচ্ছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, অন্তর্বর্তী সরকারের 1 বছর, সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন, উপদেষ্টা পরিষদের বৈঠক। জাতীয় সংসদ নির্বাচন, ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল। 90 দিনের 36 দিনই রাস্তা আটকা। দৈনিক ইত্তেফাক, সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন। ডক্টর ইউনূস সরকারের 1 বছর, জুলাইয়ের দায় কতটা সফল সরকার। বাংলাদেশ প্রতিদিন, বাজল ভোটযুদ্ধের দামামা, পাওয়া না পাওয়ার 1 বছর। মানব জমিনের শিরোনাম, নিয়োগটি নজিরবিহীন, চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভের জের, গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে হত্যা। দৈনিক যুগান্তর, রোজার আগেই নতুন সরকারের শপথ, অন্তর্বর্তী সরকারের 1 বছর, প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাক। দৈনিক সমকাল, প্রাত্যহিক শাসনে সক্ষমতার ঘাটতি, সরকারের কাছ থেকে সবাই সুবিধা নেয়, কেউ দায় নেয় না, মাহফুজ আলমের সাক্ষাৎকার। কালের কণ্ঠের শিরোনাম, আসন প্রতি 3 প্রার্থী প্রস্তুত বিএনপির, 5 আগস্টের বিজয়, সর্বস্তরের মানুষের অবদান, লন্ডনে তারেক রহমান। আমার দেশ, আওয়ামী ক্যাডার বিচারপতি মানিকের জিয়া ফোবিয়া, তারেক রহমান দেশে ফিরছেন ডিসেম্বরে। কালবেলার শিরোনাম, নির্বাচনী জোটের রূপরেখা নিয়ে কাজ করছে বিএনপি, প্রেস সচিব বললেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। আমাদের সময় শিরোনাম, মিত্রদের সঙ্গে নিয়ে নির্বাচনী পথ পাড়ি দেবে বিএনপি, পুলিশকে দেওয়া হবে আচরণগত প্রশিক্ষণ। দৈনিক দিনকাল, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণায় ব্যবসায়ী মহলে স্বস্তি, 5 আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না, তারেক রহমান। খবরের কাগজ, কথা রেখেছে সরকার, জাতীয় ঐক্যকে পশ্চাতে ফেলা যাবে না, ভালো মন্দে কাটলো 1 বছর। আলোকিত বাংলাদেশ, সাফল্য আছে, ব্যর্থতাও আছে, 1 বছর পর 6 লাশ দাফন। দৈনিক করতোয়া, সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, টার্গেট সুষ্ঠু জাতীয় নির্বাচন, তফসিল ঘোষণার পরেই ফিরবেন তারেক রহমান, নির্বাচনে প্রার্থী হতে পারেন একাধিক আসনে। আপনি শিরোনাম শুনলেন। অন্তর্বর্তী সরকারের আজকে 1 বছর পূর্তি। সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। একই সাথে কয়েকটি পত্রিকার শিরোনাম এরকম আছে যে, যেমন খবরের কাগজ বলেছে কথা রেখেছে সরকার, কালের কণ্ঠ লিখেছে অর্থনীতি স্থিতিশীলতা এসেছে, ঘুরে দাঁড়ায়নি, দেববী ভট্টাচার্যের একটি কলাম। বিনিয়োগ বৃদ্ধি সহ নতুন কর্মসংস্থান চ্যালেঞ্জ। ইত্তেফাক যুগান্তর শিরোনাম করেছে প্রত্যাশা প্রাপ্তের বিস্তর ফারাক। কি বলবেন? এই সরকার যে পরিস্থিতির দায়িত্ব নিয়েছিল, আমরা আসলে সেই সময়টি একটু মনে করতে চাই যে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মুখে সেই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। যে 5ই আগস্টে যখন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটল, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন, তারপর 3 দিন আসলে সরকারবিহীন একটা পরিস্থিতি ছিল। তারপর 8ই আগস্টে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। তো সেই সময়ে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশটা আসলে আবার স্থিতিশীল কখন হবে, কীভাবে হবে। সেই সময়টাতে সরকার দায়িত্ব নিয়ে দেশকে স্থিতিশীল করেছেন। আইন শৃঙ্খলা সেই সময়টাতে যেরকম আশঙ্কা করেছিলাম আমরা যে ভয়াবহ একটা পরিস্থিতি হতে পারে, সেরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। সেটা স্বস্তির। সরকারের 3টা মূল লক্ষ্যের কথা প্রথম থেকে আমরা বলেছি, আমরা শুনেছি যে বিচার, সংস্কার, নির্বাচন। বিচারের ক্ষেত্রে এক ধরনের দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং বিচার আমরা আশা করছি যে বিচারের যে প্রক্রিয়া চলছে সেটা স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় চলমান থাকবে এবং ইভেন নির্বাচনের পরেও ওই প্রক্রিয়া চলমান থাকবে, স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হবে। এবং আমরা আশা করছি যে এই সরকারের আমলেই অ্যাটলিস্ট 1টি বা 2টি মামলায় ট্রাইব্যুনালের রায় হবে, এটা আমরা আশা করছি। সো বিচারের ক্ষেত্রে অগ্রগতি এক ধরনের সন্তোষজনক পর্যায়ে আছে। সংস্কারের ক্ষেত্রে যে আমরা দেখেছি যে জুলাই
ঘোষণাপত্র উপস্থাপন করা হয়েছে। জুলাই জুলাই জাতীয় সনদ অলমোস্ট একটা চূড়ান্ত পর্যায়ে আছে এখন, মানে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই, কারণ এই ঐকমত্য কমিশনের মেয়াদ 15ই আগস্ট পর্যন্ত, এর মধ্যেই আশা করছি আমরা যে একটা জায়গায় চলে আসবে। এবার আসলে দ্বিতীয় পর্যায়ে বলছি, আমি বলছি যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন আসলে সবচেয়ে বড় কাজ এই সরকারের জন্য। এত কিছু যা কিছুই হয়েছে সবকিছুই নির্বাচনের পরিবেশ করে হলেই তখন বোঝা যাবে যে সরকারের সাফল্য ব্যর্থতা আসলে পুরোটাই নির্ভর করবে একটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের উপর। সেই নির্বাচন যদি সরকার করতে পারে সুষ্ঠুভাবে, তাহলে সরকারের মানে নিঃসন্দেহে গত এক বছরে কিংবা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের অনেক সাফল্য, অনেক ব্যর্থতা থাকবে, কিন্তু সব কিছু ছাপিয়ে মূল বিষয় উঠবে সরকার সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছে কি পারছে না, সেটাই আসলে সেদিকে আমাদের দেখতে হবে। মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলমের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে দৈনিক সমকালে। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সরকারের কাছ থেকে সবাই সুবিধা নেয়, কেউ দায় নেয় না। আমি এই কথাটা নিয়ে একটু ভিন্নমত করতে চাই। সরকারের কাছ থেকে সুবিধা নেয়, কি সুবিধা নেয় আসলে, কারা সুবিধা নেয়, আমি সেই জায়গায় প্রশ্ন রাখতে চাই। সরকার দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। সো সেই কাজের সুবিধা, সেই কাজের বেনিফিট দেয়ও কেন? হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি যে সরকার তার কাজ করবে, তাতে মানুষ উপকৃত হবে, মানুষ তার সুবিধা পাবে। এটা সাধারণভাবে সব দেশের সব সরকারই করে থাকে। সরকারের কাছ থেকে সুবিধা নেয় বলতে বোঝায় যে, আমি যেটা বুঝতে পারছি যে কেউ বিশেষ সুবিধা নেয় যেগুলো স্বাভাবিকভাবে পাওয়ার কথা না, এবং সেই ধরনের সুবিধা এই সরকারও দেয়। এটা এক ধরনের স্বীকারোক্তি। এই ধরনের সুবিধা সরকার কাদের দিচ্ছে, কেন দিচ্ছে? ইঙ্গিত করতে চাইছেন যে বিগত সরকারও তো এরকম ভাবে সুবিধা দিতে। আমি ইঙ্গিত করতে যাচ্ছি না, আমি সরাসরি বলতে যাচ্ছি যে এই সরকার বারবারই কিংস পার্টি গড়ার নেপথ্যের কারিগর হিসেবে অভিযুক্ত হয়েছে। সরকার বিশেষ কিছু গোষ্ঠীকে, বিশেষ কিছু মানুষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছে। সেইটারই এক ধরনের স্বীকারোক্তি মাহফুজ আলমের কথায়, যে যাদের তারা সুবিধা দিয়েছেন তারা শুধু সুবিধাই নিয়েছে, কিন্তু সরকারকে কৃতিত্ব দিচ্ছে না। এটা হয়তো তার এক ধরনের আক্ষেপ, যেটা মানে অনাকাঙ্ক্ষিত আসলে, যে সরকার কাউকে বিশেষ সুবিধা দেবে কেন। সেটা রাজনৈতিক সরকারগুলো করেছে, আমরা অতীতে দেখেছি। আমরা আশা করি যে নির্বাচনের পরে ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তাদের কাছ থেকেও আমরা এটা দেখব না যে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। সেখানে একটা নির্দলীয় অন্তর্বর্তী সরকার কাউকে বিশেষ সুবিধা দিয়ে তারপরে তার মানে স্বীকৃতি বা কৃতিত্ব না পাওয়ার কারণে আক্ষেপ করছে, এটা খুব মানে অবাক করার মতন। আরে এনসিপি নতুন রাজনৈতিক দল হলেও এই সংগঠনের নেতৃবৃন্দ একটা যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন দেশের, তাদের নেতৃত্বে। দলটির প্রতি অনেক প্রত্যাশা জনগণের, এবং জুলাই ঘোষণা পাঠের দিন কয়েকজন নেতা বাইরে গেলেন বেড়াতে কক্সবাজারে। তারপরে তাদেরকে দল থেকে শোকজও করা হলো যে কেন তারা গিয়েছিলেন। এটা কিন্তু খুব দলীয়ভাবে এই চর্চাগুলো কিন্তু খুব আশা জায়গায়। কিন্তু দুই নেতা জবাব দিয়েছেন যেটা, গভীরভাবে ভাবতে ও করণীয় নিয়ে চিন্তা করতে সাগর পারে না, মানে খুব স্বীকারোক্তি, খুব চমৎকার। কিন্তু এই ধরনের ভাবনাগুলোকে মানুষের জায়গায় বা সাধারণ মানুষের জায়গায় বা কি বার্তাটা দেয়, মানে আমাকে কি ভাবতে। বিষয়টা হচ্ছে যে এইটা আমরা যেটা বুঝতে পারছি এক ধরনের অভিমানে সরে যাওয়া, যে তারা হয়তো আশা করেছিলেন যে তাদের ডাকা হবে, তাদের সেই অনুষ্ঠানে মঞ্চে তোলা হবে, হয়তো সেরকম কোনো ইয়ে ছিল। এবং তাদের মধ্যে এক ধরনের যে নিজেদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে, কে যাবে মঞ্চে, কে যাবে না, মানে মনে হচ্ছে দৃশ্যত তাই মনে হচ্ছে। কিন্তু তার চেয়ে যেটা সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের মধ্যে যে শৃঙ্খলা থাকা উচিত, সেই শৃঙ্খলার জায়গায় আমরা আসলে অনেক বেশি আশা করেছিলাম এই তরুণদের কাছ থেকে। কিন্তু আপনি এই শৃঙ্খলার কথা বললেন, সাথে সাথে কিন্তু শোকজ করা হয়েছে অন্যান্য দলে, কিন্তু এই দৃষ্টান্তগুলো খুব দেখা যায় না। শোকজ করার বিষয়টা কিন্তু আমরা বারবার বিএনপির কাছ থেকেই দেখেছি। প্রথম থেকে বিএনপি এই কাজটা করে এসছে বিভিন্ন কারণে। ইভেন বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব, যিনি এত আলোচিত নেতা, যিনি মানে যাকে ধরে নিয়ে দেশের বাইরে ছুঁড়ে ফেলা হয়েছিল, নির্বাসিত সময় কাটতে বাধ্য করা হয়েছিল, তাকেও কিন্তু বিএনপি শোকজ করতে দ্বিধা করেনি, এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকেই শোকজ করেছে, আর তৃণমূলে তো করছেই। এবং শুধু শোকজ না, দল থেকে বহিষ্কার, সাময়িক বহিষ্কার, স্থায়ীভাবে বহিষ্কার, দলের পদাবনতি কিংবা পদ থেকে তাদের সরিয়ে দেওয়া, এইটা রাজনীতি একটা ইতিবাচক ধারা। এটা অবশ্যই ইতিবাচক ধারা দেখতে চাই যে
দৈনিক প্রথম আলোর শিরোনামটা আমি পড়ে শুনিয়েছি আপনাকে, কি বিস্ময়কর এবং খুব উদ্বেগজনক, আপনি খেয়াল করবেন। 90 দিনের 36 দিনেই রাস্তা আটকা ছিল এবং এই 36 দিনে 54 বার রাস্তা আটকানো হয়েছে। তাহলে এই যে নির্বাচনের ঘোষণা এলো সামনে, তাহলে এই ঢাকা শহর তো বোধহয় পুরো এখন আটকাই থাকবে। সাধারণ মানুষ কি করবে? মানে এখন জনসভার বা নির্বাচনী প্রচারণার জায়গা আধুনিক করবার জন্য যুগের সাথে তাল মিলিয়ে বোধ করে করা উচিত নাকি? নিঃসন্দেহে নিঃসন্দেহে রাস্তা বন্ধ টোটালি ব্যান করা উচিত, সেটা যেই দলই হোক। আমরা খুব কষ্ট পেয়েছি যে বিএনপির মতন এত বড় দল একটা ওয়ার্কিং ডেতে তার নিঃসন্দেহে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বিএনপি উদযাপন করবে, কিন্তু সেটা শুক্রবারও করা যেত, শনিবার করা যেত, ছুটির দিনে করা যেত। সেটা ওয়ার্কিং ডেতে 6 তারিখে বিএনপি যে বিশাল র্যালি করেছে তাতে সারা শহর অচল হয়ে গেছে। বিএনপির মতো এখন ক্ষমতায় যাবে তাহলে আমরা কোথায় করব? না, তারা উইকেন্ডে করুক, তারা ছুটির দিনে করুক, কিন্তু ওয়ার্কিং ডেতে যে দিনে মানুষ মানে ছুটির দিনটা করলে ছুটির দিনটা তো মানুষের মাটি না, ছুটির দিনে তারপরেও মানুষ ওইটুকু মেনে নিতে পারে। কিন্তু যখন ওয়ার্কিং ডেতে মানুষ অফিস থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু আটকে যায়, এইটা আপনার কি মনে হয় না যে ধরেন আমাদের প্রচার মাধ্যম তো এখন আস্তে আস্তে অনেক বড় হয়েছে, তা আমরা সব কিছুই তো অন্যদের অনুকরণ করছি, অনুসরণ করবার চেষ্টা করছি। বাইরের দেশগুলোতে তো এইভাবে জনসমাবেশ না করে প্রচার মাধ্যম ব্যবহার করা হয়, রেডিও টিভি ব্যবহার করা হয় বা ভাড়া নিয়ে ব্যবহার করা হয়। বা এখন যুগের প্রয়োজনে কি এই পরিবর্তনটা দরকার আছে নাকি? অবশ্যই। এবং এই যে এই বিরাট কার জনসভায় 20 লাখ হলো, কার জনসভায় 30 লাখ হলো, এক একটা জনসভার পেছনে কোটি কোটি টাকা খরচ হয়। কারণ এটা আমরা জানি, আমরা তো দেখেছি যে ইভেন মানে এই সরকার এখন তো জনসভায় লোক জনসমাবেশ করার প্রতিযোগিতা শুরু হবে। এবং ইভেন সরকার কি করলো, যে সরকার 30 লাখ টাকা ভাড়া দিয়ে ট্রেন নিয়ে আসলো, সেখানে 27 জন না কয়জন ট্রেনে ছিল। সেটা এটা কি আমরা আশা করি? এবং সরকার যেখানে সেটা নিরুৎসাহিত করবে, সরকার নিজেই ঢাকার বাইরে থেকে বন্ধু মানুষ এসে কর্মসূচি মানে ট্রেন ভাড়া করা শুরু হয়ে যাবে। এটা নতুন সংস্কৃতি চালু করলো। আগে বাস ভাড়া করে আনতো বা বাস জোর করে আনতো, ট্রেন ভাড়া করে আনবে। এই যে লোক জমায়েত করে আমি জনপ্রিয়তা দেখানোর চেষ্টা, এই চেষ্টা থেকে বের হয়ে আসা উচিত। এবং রাস্তা বন্ধের বিষয়টা স্পেশালি আমি এটা বলতে চাই, বারবারই বলছি আমরা যে রাস্তা বন্ধ অবশ্যই নিষিদ্ধ করতে হবে। রাস্তা বন্ধকে বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচনা করে যে কেউ কোনোভাবেই অন্য কারো চলাচলে বিঘ্ন ঘটাতে পারবে না, সেই জায়গাটা নিশ্চিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই। যে আলোচনাটি এখন করতে চাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গাজীপুরে একজন সাংবাদিককে হত্যা করা হলো চাঁদাবাজির ব্যাপারে। উনি ভিডিও লাইভ করছিলেন। আমরা চাঁদাবাজিতে জিরো টলারেন্সের কথা বলছি, যে চাঁদাবাজি, কিন্তু এই চাঁদাবাজির কথাটা উনি প্রকাশ করতে গিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। কি বার্তা দেয়? গণমাধ্যম প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সাংবাদিকরা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেটা মব কালচার থেকে শুরু করে মব কালচারের বিস্তার তো একটা ভয়ঙ্কর হুমকি। এছাড়াও মানে যেটা হচ্ছে যে আমাদের স্বীকার করতে হবে যে আমাদের গণমাধ্যমের বিশাল বিস্তৃতি যেমন ঘটেছে, একই সাথে এটা বিভিন্নভাবে কলুষিত হয়েছে। যারা অসাংবাদিক প্রচুর মানুষ, যারা সাংবাদিক পরিচয় দিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, নাগরিক সাংবাদিকতার নামে একটা বড় বা অনলাইন জার্নালিজমের সুযোগ নিয়ে একটা বড় শ্রেণী সাংবাদিকতার ভেতরে ঢুকে পড়েছে, যারা আসলে সাংবাদিক না। তাদের এক ধরনের দৌরাত্ম্য আছে সাংবাদিকদের মধ্যে, চাঁদাবাজি, সাংবাদিকদের মধ্যেও চাঁদাবাজি বা অন্যান্য। গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুললেন, যেমন ধরা যাক কোনো একটা অনুষ্ঠানে গেলে, সরকারি হোক বেসরকারি কোনো প্রোগ্রামে গেলে আপনি দেখবেন যে জনতার মানে মানে কি বলবো, যারা দেখতে আসা মানুষের থেকে সংবাদপত্রের কর্মীদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। এবং একটি মোবাইল ফোন হাতে নিয়ে উনি সাংবাদিক হওয়ার চেষ্টা করছেন। তো এখন ওই যে এটা কি গণ অধিকার? সেটি আমি বলতে যাচ্ছি যে সাংবাদিকতাকে এক ধরনের শৃঙ্খলায় আনা দরকার। মানে নিঃসন্দেহে কোনো রকম বাধা তৈরি করা উচিত না সাংবাদিকতার পথে, কোনো রকম হুমকি থাকা উচিত না। যে হুমকি, যে ঝুঁকি আছে সেগুলো যতটা সম্ভব কমিয়ে আনা উচিত। কিন্তু পাশাপাশি সাংবাদিকতার নামে যাতে অপসাংবাদিকতা না হয়, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের মানে ছড়াছড়ি না হয়, সেই জায়গাগুলিতে আমাদের মনোযোগ দিতে হবে। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছে গাজীপুরের যে ঘটনা, গাজীপুরে আসলে কালকে দুটো ঘটনা আমরা দেখেছি, যে দুই ঘটনায় দুজন সাংবাদিক ভিকটিম হয়েছেন। একজন নিহত হয়েছেন নির্মমভাবে, তাকে মানে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে যেটা আসলে দেখা যায় না। এবং এই ধরনের বিষয় যেমন ঘটছে, আরেকটি ঘটনা ঘটছে গাজীপুর থানার সামনে, সেখানে একজন সাংবাদিককে নির্মমভাবে পেটানো হয়েছে, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। তো এটা শুধু গাজীপুরের ঘটনা না,
এটা সারা বাংলাদেশি বিভিন্ন জায়গায় সাংবাদিকরা মানে আক্রান্ত হচ্ছে। তার মানে তো সত্য প্রকাশ করা এখন খুব কঠিন ব্যাপার। নিঃসন্দেহে সত্য প্রকাশ করা কঠিন এবং খুব ঝুঁকিপূর্ণ, এবং গণমাধ্যমগুলোও কিন্তু এই ধরনের মবের হুমকি থেকে মুক্ত থাকতে পারছে না। স্বাধীনভাবে মত প্রকাশের জন্য আমরা একটা জায়গায় এপ্রিশিয়েট করি যে সরকারের দিক থেকে আগে যেরকম মানে বিভিন্ন সংস্থার টেলিফোন আসতো, বিভিন্ন সরকারের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যালয় বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম পরামর্শ বা নির্দেশ, আসলে পরামর্শের বা উপদেশের মানে আদলে আসলে নির্দেশ আসতো যে এটা করতেই হবে, উপদেশের আদলে নির্দেশ, উপদেশের আদলে নির্দেশ আসতো। সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে অন্য যে হুমকিগুলি আছে, যে রাজনৈতিক দল হোক কিংবা সন্ত্রাসী গোষ্ঠী হোক বা অন্য কোনো গোষ্ঠী হোক, তারা যে গণমাধ্যমের উপরে চাপ সৃষ্টি করছে, মব হামলার শিকার হওয়ার ভয়ে সাংবাদিকরা বা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সন্ত্রস্ত থাকছে, সেই জায়গাটা নিরাপদ করা, সেই নিরাপত্তা সরকার দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়নি শুধু, সরকারের দিক থেকে আমরা কোনো রকম কোনো চেষ্টা দেখিনি। আরেকটা বিষয় হচ্ছে যে ঘটনা ঘটে যাওয়ার পরে তার বিচার আমরা বা মানে একটা হচ্ছে ঘটনা যদি না ঘটে, রোগী মরিবার পরে ডাক্তার আসছিল, মরার আগে আক্রান্ত হওয়ার আগে প্রতিরোধ করার যে ব্যবস্থা ছিল সেটা তো আমরা দেখছি না। ইভেন ঘটনা ঘটার পরে তার যে গ্রেফতার বা বিচারের বিষয়টা, সেই ক্ষেত্রেও আমরা অনেক গাফিলতি বা শৈথিল্য দেখছি, যেটা এই ধরনের প্রবণতাকে উৎসাহিত করছে। আমরা এখন পর্যন্ত মবের কারণে মবের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার খুব একটা নজির দেখি, খুব একটা নজির দেখছি না। সো মব যদি ঠেকাতে হয়, বন্ধ করতে হয়, যে মবের জন্য কঠোর পানিশমেন্ট হবে সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। কিন্তু মবের জন্য গ্রেফতার, মবের জন্য পানিশমেন্ট, সেই ধরনের ঘটনা আমরা দেখছি না, এবং সেই কারণেই মব কালচারাল উৎসাহিত হচ্ছে। সো সেই যেহেতু এই অ্যাকশান নেওয়ার দায়িত্বটা সরকারের, সো যেহেতু সরকার কোনো সেরকম অ্যাকশান নিচ্ছে না, সো আমি বলবো যে মূল দায় আসলে সরকারের। আপনার আমার দুজনেরই সাংবাদিক জীবনের অনেক বড় অংশ কেটেছে ক্যাম্পাসে, এবং ডাকসু নির্বাচন কাভার করবার সৌভাগ্য আপনার আমার দুজনেরই হয়েছে। জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা একাধিকবার এই অনুষ্ঠানে আলোচনা করেছি। কি মনে হচ্ছে, পরিবেশ কি বলে? মানে পরিবেশ এখন পর্যন্ত যা আছে খারাপ না, কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে যে আসলে প্রতি বছর ডাকসু নির্বাচন দেখতে চাই আমরা একদম নিয়মতান্ত্রিকভাবে, এবং এটা যাতে সূচনা হয়, যাতে শেষ না হয়, যে আবার যাতে থমকে না যায়। একবার নির্বাচন হওয়ার পরে 6 বছর পরে আবার 6 বছর পরে আবার হচ্ছে। এর আগে তো অনেক বছর হয় যে কত বছর আগে ডাকসু হয়েছিল, আসলে হিসাব করে দেখি, সেই হিসেব যেন আমাদের করতে না হয়। প্রতি বছর আমরা ডাকসু নির্বাচন দেখতে চাই, এবং যারা নিয়মিত ছাত্র, নিয়মিত শিক্ষার্থী, তাদের ভিতর থেকে নেতৃত্ব তৈরির জন্য ডাকসু একটা অসাধারণ। আচ্ছা সুজি, আপনার কি মনে হয় টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, ছাত্রছাত্রী, সেই জায়গা থেকে আপনার আমার বা আমাদের অনেকেরই বিচরণ জায়গা ছিল, টিএসসি একটা মানে নানা মতের কেন্দ্র, তো সেই জায়গায় এই প্রতিষ্ঠানটিতে এখন যা হচ্ছে আপনি খোঁজ রাখেন? আমি একটা বিষয়ে বলতে চাই, যেটা ছাত্র শিবিরের যে মানে আলোকিত প্রদর্শনী, সেই বিষয়টা নিয়ে এটা আমাদের খুব কষ্ট দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভাবাচ্ছে প্রচণ্ড, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই প্রগতিশীল এবং মুক্তবুদ্ধির চর্চা, এবং সেখানে মুক্তিযুদ্ধকে সামনে রেখে, মুক্তিযুদ্ধকে সবার উপরে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছে। সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে তার এই চরিত্র কোনোভাবেই ক্ষুণ্ণ না করে, সেটা আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু একটা ভালো খবর যে এটা প্রতিবাদ হয়েছে, এবং প্রতিবাদ হয়েছে, সরিয়ে নিতেও বাধ্য হয়েছে, এটা নিঃসন্দেহে অনেক ভালো খবর। এবং আমরা খুব আশাবাদী হয়েছি যে মাঝখানে মনে হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বোধহয় তার চরিত্র হারাচ্ছে, কিন্তু সেই জায়গাটা যে ঘটেনি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছেলেমেয়েরা যে এখনও সেই একই অবস্থানে আছে, সেটা আমরা দেখলাম। এটা আমাদের দারুণভাবে সেই সেলুটটা করতেই হয়, সেই সেলুটটা নিঃসন্দেহে করতে। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের একটি সীমায়, মানে কি বলবো, ভোটার করবার একটা লিমিট করে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তরুণরা ভোটার হতে পারবে। তো সেই জায়গা থেকে ভোটার করবার যে আগ্রহ, সেটা যেমন খুব আশাবাদ দাগায়, কিন্তু তরুণদেরকে পঠন পাঠনে পড়াশোনার জায়গায় নিয়ে আসার ব্যাপারে রাষ্ট্রের আয়োজনটাকে কি মনে হয় আপনার? এক ধরনের ব্যর্থতা। আমরা কোনো চেষ্টাই দেখছি না যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে সবচেয়ে বড় ইস্যু। আমি
প্রফেসর ইউনূস নিজেও কিছুদিন আগে মানে মাঝখানে বলছিলেন যে আমাদের দেশের উনি প্রবাসে গেলে বিভিন্ন দেশের সরকারদের সাথে কথা বললে, সরকারি কর্মকর্তাদের সাথে কথা বললে সেখানে যেতে পেয়েছেন যে আমাদের প্রচুর কাগজ জাল, প্রচুর ডকুমেন্ট জাল। এবং আমাদের বাস্তবতা হচ্ছে প্রবাসে আমাদের অনেক জাল ডকুমেন্ট নিয়ে অনেক মানুষ যায়। এটা যেমন ঘটছে দেশের ভিতরেও। আমরা যখন বিভিন্ন কর্পোরেট হাউসে কথা বলি তো দেখি যে যোগ্য লোক পাচ্ছে না। আমাদের প্রচুর গ্র্যাজুয়েটস তৈরি হচ্ছে, প্রচুর পোস্ট গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু যোগ্য মানুষ তৈরি হচ্ছে না, যোগ্য কর্মী পাওয়া যাচ্ছে না। সেটা করতে হলে শিক্ষার উপর জোর দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি শেষে যে কথাটি বললেন আপনারা নিশ্চয়ই শুনলেন, শিক্ষার উপরে বেশি জোর দেওয়া খুব জরুরি। শিক্ষা এটাই তো জরুরি কথা। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।